চিত্রাঙ্গনা লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব সংখ্যা 2। পরিচ্ছেদ 2। রুমে প্রবেশ করতে চিত্রাকে পেছন থেকে জড়িয়ে ধরল ফরাজ ইলাহি। চিত্রাকে ছাড়িয়ে নিয়ে বলল, আপনি ফ্রেশ হবেন না? যত দ্রুত। জানি। ফরাজ ইলাহি মিনিটে মিনিটে কাপড় বদলায়। বাসায় আসলে সবার আগে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নেয়। নেবেন না? একটু ওষ্ঠ দাও। ভালো মানুষের মতো চলে যাচ্ছি, নইলে কিন্তু খারাপ মানুষের মতো অন্ধকারে ঠেলে দেব তোমাকে। এই শীতল উষ্ণতা চাই না তোমার। চিত্রা মুচকি হাসলো। পা দুটো উঁচু করে ফরাজের গলার ট্রাই তাকে টেনে এনে ফরাজের চোখ দুটো চিত্রার চোখে স্থির হয়ে যায়। অবাধ্যতার আগুন সুন্দরীর বুক বেয়ে ধীরে ধীরে ওপরে উঠতে আসে। আলতো করে ছুঁয়ে দেয় তার ঠোঁট। এই মৃদু কম্পনই চিত্রার শরীরটা যেন কেঁপে ওঠে। ফরাজ নিজের কাছে আরো গভীরভাবে টেনে নেয়। ফরাজ এবার চিত্রার কাছাকাছি। দুজনের মধ্যে উষ্ণ অনুভব বাড়তে থাকে। হঠাৎ চিত্রা চোখ বন্ধ করে ফেলে। এই তো দুটো অধর এক হওয়ার অপেক্ষা। তার চোখটা বন্ধ করে চিত্রা একটু ব্যতিক্রম অনুভব করলো। চোখ দুটো খুলতেই দেখলো ফরাজ শার্ট খুলতে খুলতে ওয়াশরুমের দিকে চলে যাচ্ছে। চিত্রা হাবার মতো করে তাকিয়ে থাকলো তার পেছন ফিরে না যেতে যেতেই বলল, কেমন লাগছে ছোট লোক বউ? ভালো তো লাগলো, তাই না? চিত্রা ফরাজের দিকে তাকিয়ে আছে। তার ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। ফরাজ পুরোটা শার্ট খুলে ব্যাকেটে ফেলে দিয়েছে। সরু চোখে বলল, ব্যাকুল হচ্ছ? আই লাভ ইট মোর দ্যান ক্যান এভার ইমাজিন। যখন দেখি সামান্য আমার ইন্সপায়ারে তুমি কাঁপতে শুরু করেছ, যখন আমার জন্য তোমার শ্বাস পর্যন্ত অস্থির হয়ে আসে, আমি সত্যিই তখন হাইড্রোড্রাভিড ইনোসেন্ট। ফরাজ থেমে পুনরায় বলল, তুমি আমার জন্য কাতরাও। ফরাজের এই সামান্য স্পর্শের জন্য তোমার এই ব্যাকুলতা আমার অস্তিত্বকে স্বস্তি দেয়। ফরাজ নিজের ঠোঁট কামড়ে ধরে বলল, আমি দেখতে চাই তুমি কতটা মরিয়া হতে পারো, আমার স্পর্শের জন্য কতটা বেপরোয়া হতে পারো, কতটা কাঁদতে পারো, কতটা আকুল হতে পারো শুধু আমার সামান্য ছোঁয়ার জন্য। চিত্রা শাড়ি ঠিক করতে করতে আয়নার কাছে গিয়ে দাঁড়ায়। নিজের দিকে একবার তাকিয়ে ফের ফরাজ ইলাহির দিকে তাকিয়ে বলল, আমি তো কবেই আপনার কাছে আত্মসমর্পণ করে নিয়েছি নিজেকে। আমি শুধু আপনার ওই ছোঁয়ের দগ্ধ হওয়ার জন্য জন্মেছি। বলে সে বাঁকা হাসল। ফরাজের মুখেও সেই একই হাসি। সে কথা না বাড়িয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। চিত্রা সেই ঠায় দাঁড়িয়ে রইল। রুম থেকে বের হতেই ফরাজ কিছুটা অবাক হলো চিত্রাকে দেখে। সে বিছানার উপর হয়ে শুয়ে আছে। ফর্সা পা দুটো নাড়িয়ে নাড়িয়ে বইয়ের পাতা উল্টে যাচ্ছে। ফরাজের চোখে সবকিছু ভেদ করে চিত্রার মেরুন শাড়ির দিকে গেল। পাতলা শাড়ি ভেদ করে সরু কোমর দেখা যাচ্ছে। এবার তো আগুন সুন্দরী তার হৃদয়ের আগুন ধরিয়ে দিবে দেখছি। তবে সে আগুন হলে ফরাজও উত্থল সমুদ্র। জলের অজানা আছে কিনা আগুন নেভাতে হয়। সে চিত্রার পাশে এসে দাঁড়াতেও চিত্রা তাকে পাত্তা দিল না। শেষে বিরক্ত হয়ে পা ধরে টান দিয়ে চিত্রাকে মুড়তে নিজের কাছে আনলো ফরাজ। চিত্রার পায়ে উষ্ট খেলে গেল। চিত্রা কেবল তাকিয়ে আছে তার ওই দিকে। নেশা নেই চোখে, তার থেকেও বড় নেশা ফরাজের চোখে। ফরাজ চিত্রার দিকে তাকিয়ে হলকি স্বরে বলল, পুরুষ ধ্বংস হয় কিসে জানো? কিসে? পুরুষ ধ্বংস হয় নেশায় নয়, নারীর কঠিন মায়ায়। আর নারীর ধ্বংস তুমি বলো? পুরুষের চাহনিতে নারীর কঠিন মৃত্যু ঘটে, হৃদয় হয় ক্ষয়। তবুও নারী ভালোবেসে তাকে, সে পাশে না থাকলে তার হৃদয় জ্বলে। চিত্রা উঠে ফরাজের ঘাড়ে ঠোঁট বসিয়ে দেয়। শক্ত করে ঠোঁটে লালচে দাগ বসিয়ে দেয়। ফরাজ আয়নায় তাকায়। তার গেম, তার সঙ্গে খেলা ইন্টারেস্টিং। সে চিত্রাকে ছুঁয়ে যায়। ঠিক তখন চিত্রা হুট করে উঠে দাঁড়ায়। আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের ওপর থেকে কোমরবন্ধনী তুলে ফরাজের হাতে ধরিয়ে দেয়। বলল, একটু পরিয়ে দিবেন? আমি পরতে পারছি না। শাড়ি কেমন করে পরলে? ওইটা কি আমি পরাই দিতে পারতাম না, নাকি আমাকে পরিয়ে দিতে বললে হতো না? ফরাজ চিত্রার হাত থেকে বন্ধনী নিয়ে হাঁটু গেড়ে বসলো নিচে। ঠান্ডা হাতের ছোঁয়ায় চিত্রার কোমরে বন্ধনী পরাতেই কেঁপে উঠল তখন ফরাজ তার শীতল ঠোঁট চিত্রার কোমরে ছুঁয়ে দিল। মুহূর্তে চিত্রা এক ধাপ সরে যেতেই ফরাজ তাকে বলল, কি সমস্যা?
ছুতে দিচ্ছ না কেন? ফরাজ জোর জবরদস্তিতে অভ্যস্ত নয়, তবে কিভাবে কি আদায় করতে হয় তা ভালো করেই জানি। আমি তোমায় জোর করব না বিবিজান, তুমি নিজেই নিজেকে আমাকে সঁপতে বাধ্য হবে। আজকে আপনি নয়, আমি আপনাকে স্পর্শ করব। ফরাজ ব্যাকুল হতে চিত্রা তাকে কাছে টেনে নিল। একেবারে কাছে। চোখ বন্ধ করুন। ফরাজ চোখ বন্ধ করে ফেলে। এসব কাজ আবার দেরি করা চলে নাকি? ছোট লোকি কারবার যত সব। ফরাজ চোখ বন্ধ করতে অনুভব করলো কি একটা নেই। হঠাৎ চোখ মেলে দেখলো চিত্রা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফরাজের দিকে তাকিয়ে খিলখিল করে বলল, কেমন লাগে? দাঁড়া চালাচ্ছি, প্রতিশোধ নিলাম, বুঝলেন তো? কেমন লাগছে? আমার কিন্তু মজাই লাগছে। ফরাজ তেতে উঠে বলল, আবুলের নাতি কত বড় শয়তান! অভিশাপ দিলাম তোর একসঙ্গে 2 বাচ্চা হবে। 2টারে খাওয়াইতে খাওয়াইতে আর হাগুমুতু পরিষ্কার করতে করতে পাগল হয়ে কাঁদবি তুই। তখন আমি অভিশাপ স্বরূপ তোকে আরো 2টা বাচ্চা ডোনেশন করব, কাঁদাবো। আপনার টাইম আয়েগা। আসতেছি চান্দু, তুমি কই পালাইতে পারো, কত দূর যেতে পারো আজকে আমি দেখে রাখবো। গরম আদর তো তোমার কপালে সিলের মতোই বসিয়ে দিব, পালানোর পথ নেই। ফরাজ চিত্রা পেছন পেছন দৌড়ে আসতে নিলে চিত্রা মুখ ভেঙচি কেটে বলল, গরম আদর পরে দিয়েন, আগে প্যান্ট তো পরেন। ফরাজ নিচের দিকে তাকালো। তোয়ালে পড়েছে সে। বউ যেভাবে বলেছে সে তো তার মানচিত্র সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে। ছোট লোক বউ। রুমের সামনে গিয়ে হঠাৎ অভ্র যাচ্ছিল। ফরাজকে অবস্থায় দেখে বলল, ও মাই গড, সেই। চিত্রা দরজার কোণে লুকিয়ে থাকায় তাকে অভ্র দেখেনি। হঠাৎ অভ্রের এহেন কথায় লজ্জায় সে সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরের দিকে যেতেই অভ্র লজ্জায় পড়ে যায়। ফরাজ এলাহি অভ্রকে খোঁচা মেরে বলে, সেই করছো না? কুদ্দুসের বাপ, এখন তোমার বড় আয়াতের বিশ্ব মানচিত্র দেখাবো। নাউজুবিল্লাহ ভাই, মাফ করে দেন। ওগো ঘরণী, কোথায় তুই শালি? তোর স্বামীর সম্মান যে নিলামে উঠলো বলে কিস্ত তুলে হলেও বাঁচা। এই বাড়ির কেউ তেমন একটা চিত্রার সঙ্গে কথা বলে না। সন্ধ্যায় চিত্রা রান্নাঘরে প্রবেশ করতেই নদীর ধার পেছনে ঢুকে বলল, ফরাজ ভাইয়ের শরীর এখন কেমন আছে? ভালোই। কোনো সাহায্য লাগবে? তারা দুজন কথা বলছে না বলতেই মোহনা পেছন প্রবেশ করলো। মোহনার চোখে এখন আলাদা একটা জুটি। রোশন বাড়িতে আছে, তার জন্য চা গরম করতে এসেছে। চিত্রাকে দেখে বলল, বুঝলে তো চিত্রা, এখন আর কোনো ঝামেলা চাই না, তবে পাপ থেকে মুক্তি চাই। এই বাড়ি আর কিছু হোক না হোক তাই চাই। চিত্রা মোহনার দিকে তাকিয়ে বলল, পাপি না মরলে পাপ শেষ হবে না। এই যে বিড়ালদের কথা বলছিলেন না, ওদের এক দল আছে, দলটা ভাঙলে তারা মারা পড়বে। নদীপথ থেকে বলল, মাঝে সবশেষে স্বামীর ভালোবাসাই মুখ্য। যার কপালে স্বামীর ভালোবাসা নেই তার কখনো সুখ হয় না। নদীর চোখটা ঝাপসতেই মোহনা চিত্রার মনটাও যেন খারাপ হয়ে গেল। চিত্রা কিছু বলতে যাবে তার আগে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালো ফরাজ। কালো রঙের একটা শার্ট পরা, সেই শার্টের হাতা গুটিয়ে। ভাবি গনস, একটু রান্নাঘরটা ফাঁকা করে দিতে পারবেন? আমার বউটা কি যে রান্না করবে বলে এসেছে, স্বামী হিসেবে তাকে সাহায্য করা তো আমার উচিত। তো আমরাও থাকি, মিলেমিশে কাজ করলে কাজ জলদি হবে, বলল মোহনা। নদীও হাসলো। ছ্যা, রোশন ভাই ওপরে গিয়ে তার কাজে সাহায্য করেন, আমাকে আমারটা করতে দেন তো। মশারি ভাবি। চিত্রা ফরাজকে চোখ রাঙাতেই ফরাজ আর একটু জোরে বলল, প্লিজ আমাকে একটু একা ছাড়লে খুশি হব। নদী বলল, কি এমন রান্না করবে দুজন মিলে? খোদা জানে। আমি আর আমার বউ মিলে বাচ্চা পয়দার রেসিপি করব। মোহনার নদী দুজনে লজ্জা পেয়ে জলদি রান্নাঘর থেকে বেরিয়ে যায়। চিত্রা লজ্জায় নিচের দিকে তাকায়। কি এক অবস্থা! ফরাজ এলাচি এগিয়ে আসে। কাছে আসতেই গরম মায়ের পিঠে পড়বে। গরম জিনিস আমার পছন্দ। সে চিত্রাকে টেনে নিয়ে কাছে এনে কোমর জড়িয়ে ধরে বলল, এই যে আগুন সুন্দরী, তুমি তো ঠিক পেস্তা বাদামের মতো, ওপর দিয়ে তেতো ভেতর দিয়ে মিষ্টি। তবে যাই হও না কেন, পেস্তা কিন্তু আমি খেতে ছাড়ি না। ছাড়ুন, কেউ চলে আসবে। ছাড়াছাড়ি মায়ের গলা। চুপচাপ ছাড়াছাড়ির মতো ছোট লোকি কারবার আমি করি না। তার চেয়েও মিকি রোগীর মতো ভঙ্গুর ঝঙ্গুর না করে স্থির হয়ে দাঁড়াও তো দেখি।
কেন দাঁড়াবো, রান্না পুড়ে যাচ্ছে, ছাড়ুন। উফ বউ, রান্না যাক চুলোয়, এখন একটু ওষ্ঠ দাও ওদরে ছোঁয়াই। না, আবুলের নাতি, না করবি তো তোর নানিরে চাই, দাঁড়া চেলাচির বাচ্চা। বাচ্চার হইল কই? বাচ্চার মা যদি এমন ব্যাঙের মতো লাফালাফি করে তাহলে বাচ্চার বাবা হব কেমনে? তার ঠ্যাং ধরে ওপর থেকে টেনে আনবে কি করে ডাক্তাররা? চিত্র ওপরের দিকে তাকিয়ে বলল, বাচ্চাকে বুঝি ওপর থেকে টেনে আনতে হয়? বিবি জান, তুমি বেডরুমে না গেলে আমি বাচ্চা এনে দিব কোথা থেকে? এই হয়েছে আপনার চালাকি, বুঝি তো? বুঝি না ভাবছেন? আচ্ছা চোখ বন্ধ করেন, একটা মিষ্টি টুপ করে দিব আজকে। আমার কচু দেখি পালানোর ধান্দা করছে, এবার ছাড়ছি না। আরে সত্যি বলছি, আগে ছাড়ুন, কারণ আপনি তো অনেক ধরেছেন। এবার আমার পালা, এবার প্রমিস করছি। ফরাজ খুশিতে চিত্রাকে ছেড়ে চোখ বন্ধ করতেই গানের গলা শুনতে পেল, তোমায় দেব মিষ্টি কিছু, তোমায় যদি পাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। গানের গলা শুনতে জ্বলতি চোখ খুলে সামনে জমেলাকে দেখে ভয়ে ফরাজের গলা থেকে বেরিয়ে এলো উড়ি উড়ি বাবা। জমেলা চোখ মেলে ফরাজের কলার চেপে ধরে বলল, এবার কালুর বাপ তুমি কমবে যাবা, এই ডাকে কও দেহি। ফরাজ কোণে দাঁড়িয়ে থাকা চিত্রাকে দেখে মিটমিট করে হাসতে দেখে, তবে রে যা হাসার হেসে নাও, তারপর রুমে এলে ইনটেক টিস্যু পেপার নিয়ে এসো। আর যত হেসেছ তার দ্বিগুণ যদি নাকা দেয় তবে আমিও ফরাজিলাহি নয়। পাশ থেকে জমেলা সেসব কথা তোয়াক্কা না করে বলল, এই হেন্টু বেটা, আই লাভিং ইউ। ফাকিং বুড়ি, আমাকে খাইছি, আজকে খাইছি, আগে বুড়ি তোমাকে শিক্ষা দিব, তারপর তোমাকে যে পাঠিয়েছে ওইটাকে। জমেলা খুশির অন্ত নেই, সে খুশি মনে বলল, জলদি ইটিং মি হেন্টু বেটা, আমি গেটিং টু ইয়োর পেটে। ফরাজ জমেলাকে মেপে মেপে ধরে গিয়ে নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলল, খোদা রহম করো, এটা কেমন শাস্তি।